কি করেছো তুমি? রিমি ফুঁসে ওঠে। আমি আপনাকে পুরুষত্বহীন করে দিয়েছি, একবার নয়, দুইবার। শুনেছি পুরুষ পরিপূর্ণ হয় সহ্য সন্তান দ্বারা। আমি আপনাকে তা থেকে বঞ্চিত করেছি, কারণ যে অন্যের সন্তানের প্রতি সামান্য মানুষত্ব বোধ রাখে না, তার নিজেরও বাপ হওয়ার অধিকার নেই। আমার তো এইটুকুও ভরসা নেই আজ আপনার ওপর, যে আপনি ক্ষমতার লড়াইয়ে আপনার নিজের সন্তানকেও কোথাও বাজি রেখে ঘরে ফিরবেন। কথা শেষ করতে পারে না রিমি, হিচকি উঠে গেল গলার কাঁপুনিতে। হামজার নিঃশ্বাসের আওয়াজ হিংস্র হয়ে উঠেছিল। হতবাক হয়ে গেল সে। এ কাকে দেখছে সে? এটা তার রিমি নয়। কার আসর লেগেছে তার নমনীয় বোকা রিমির গায়ে? ক্ষিপ্র শ্বাসগুলো বিক্ষিপ্ত স্রোতের মতো আছড়ে পড়ছিল রিমির উপর। বুকের ওঠানামা বেড়ে গিয়েছিল নিঠুর মানবটার। রিমি ভেজার চোখেও তা দেখে এক প্রকার জিতে যাওয়ার সুখে ভেসে উঠেছিল। সে পেরেছে, সে একটু হলেও পেরেছে তার ঘরের দুর্যোধনের অশান্তির কারণ হতে। অথচ সে একসময় লোকটাকে পাগলের মতো ভালোবেসেছিল। আজকের কথা বলতে পারে না। আজ তার অনুভূতিরা হামজার উপর আজব রঙে রংচটা। হামজা ঝাঁকি মারল রিমিকে ধরে। দুটো সন্তান এসেছিল তোমার পেটে, আমার সন্তান, দুটো সন্তান। হামজা দুহাতে মুখ ঢেকে অস্থির হয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে। রিমি চাপা ক্ষোভে ফুঁসে উঠল। হ্যাঁ হ্যাঁ, আর তাদের আমি খুন করেছি। এরপর ঝরঝর করে কেঁদে উঠল তার মাতৃচিত্ত। এই দুই হাতে তাদের আমি ধ্বংস করে দিয়েছি। তারা জানুক, আপনার মতো একটা নিষ্ঠুর বাপ নয়, একটা নিষ্ঠুর মাও আছে তাদের। হামজার সৌম্য শ্যাম শরীরটা ভিজে উঠেছে। একটানে ফতোয়াটা খুলে ফেলল। সুস্থির পুরুষটার মাঝে অস্থিরতা বড্ড বেমানান। যে লোকটা নিকটাত্মীয়দের মৃত্যুতে অনড়, পাথুরে সেই লোকটা যখন ছোট্ট রিমির এক বিমূর্ত নিষ্ঠুরতায় এমন পাগল পাড়া হয়ে ভঙ্গুর হলো, রিমির কাছে ভীষণ আজব লাগছিল। সে মুখ দুহাতে চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। প্রতিটা ক্ষণে তার নারী হৃদয়ের ক্ষরণ চলে। প্রতি মুহূর্তে সে জ্বলন্ত চিতায় দগ্ধ হয়। এত উৎপীড়ন হুট করে যেন নাজিল হয়েছে তার জীবনে। আর পথ দেখানোর জন্যে আরমিন। ভুল সঠিক জানে না, শুধু রিমি জানে আরমিন বিশেষ এক চরিত্র, যাকে এড়ানো যায় না। আরমিনের প্রতি অদম্য ঝোঁক অনুভূত হচ্ছিল। এই মেয়েটার প্রতিটা কথা অব্যর্থ তীর। আরমিন বলেছিল, রিমি, আপনি দেখবেন এই সমাজের ক্ষমতাসীনেরা একই ঘটনার প্রেক্ষিতে নিজের ও সাধারণ মানুষের ক্ষেত্রে রাত ও দিনের মতো দুই রকম ধর্মের খেলা দেখাবে। রাজা ছেলের লাউ চুরি করলে হাত কাটার বিধান নেই রিমি। এই হামজা ও জয় প্রতিক্ষণে তো তাই দেখায়। রিমি অবাক হয়। সে রাজনৈতিক পরিবারে জন্মেও কখনো মানুষ ও সমাজের গঠনগত দিক নিয়ে এমন ভাবনায় অবতীর্ণ হতে পারেনি, যেসব আরমিন ভাবেও করে। সুতরাং ক্ষেত্র মানুষের জীবনধারা ঠিক করে না, মানুষের নিজস্বতা বরং এক একটা ক্ষেত্রকে বেছে নেয়। জয় পরাগকে বলেছিল, ওনাকে নিয়ে বাইর হয়ে যান আপনি। রূপকথা দৃঢ়স্বরে বলে উঠল, আমি কোথাও যাব না জয়। তুমি আমাকে ঠিক কতটা দুর্বল ভাবো? জয় জবাব দেবার প্রয়োজন মনে করল না। মহিলা মানুষকে লাই দেবারও নয়, আবার তাদের সামনে বাহাদুরি দেখানোরও নয়। এমনিতেই ওরা পুরুষের অধীনস্থ দুর্বল অবলা। তাদের উপর বাহাদুরি দেখানো অথবা মূল্যায়ন করা দুটোই ছোটলোকি ব্যাপার স্যাপার জয়ের কাছে। অন্তত মুস্তাকিনের পরাগ হয়ে যাবার বিষয়টা নিয়ে প্রশ্ন করেনি। তাতে জয় অবাক হলো। রূপকথা জেদ ধরে বসে থাকে। আমি কোথাও যাব না। কি করবে তুমি? আসলে আপনি থাকলে আমার কাছে সামান্য অপ্রস্তুত বোধ করতে পারি। মেয়ে লোক তার উপর। কি বলো? মেয়ে লোক? তাচ্ছিল্য হাসে রূপকথা। নারী বিদ্বেষ বা অবমাননা যায়নি এখনো। অন্তু, তুমি কি করলে এতগুলো দিনে? ওর ভেতরে এখনো পৌরুষ অহংকার ভরপুর দেখছি। কথা না বাড়ে কথা আপা, পরাগের সাথে চলে যান। যাব না আমি বলেছি তো। আর কোথায় যেতে বলছো? জয়ের চোখে মুখে নিদারুণ গাম্ভীর্য। সোফাতে বসে টাকনুর কাছের প্যান ঠিক করছে অকারণে। ঢোকার পর মুচকি হেসে পরাগ একবার অন্তুকে জিজ্ঞাসা করেছিল, ভালো আছেন ম্যাডাম? অন্তু বিনিময়ে কেবল অতি সামান্য হেসেছিল। সে বুঝেছে জয়ের মতো ধূর্ত শেয়াল অকারণে এমন একটা জায়গায় আসার লোক নয়। জয় খানিক বাদে আচমকায় হাসল। কেমন অপার্থিব ভয়ানক সেই হাসি। রূপকথাকে বলল, যান, দেখা করে আসেন একবার। কাঠের এই বিদেশি গড়নের বাড়িটা রাজন আজগর পলাশকে উপহার দিয়েছিলেন। বাগান বাড়ি, অবসর কাটানোর জন্য ভালো। চমকপ্রদ সুন্দর বাড়ির ভেতর বাহিরের পরিবেশ। বেসমেন্টের দরজা ঠেলে রূপকথা ভেতরে ঢুকে। ঘুটঘুটে অন্ধকার, কারোর ঊর্ধ্বশ্বাসের ভোতা আওয়াজ পাওয়া যাচ্ছে।
আলো জ্বালায় রূপকথা। মেঝেতে পড়ে আছে পলাশ, ডান পায়ে শিকল আটকানো। সেটা না থাকলেও ছোটার ক্ষমতা নেই। শরীরে ড্রাগের মাত্রা অত্যাধিক। 2 দিন মেলাটোনিন পুশ করা হয়নি, অর্থাৎ পলাশ ঘুমায়নি 2 দিন, প্রায় মরণ সমান তা। তার একাধিক মানসিক রোগের মাঝে তীব্র ঘুমহীনতা একটা। ওকে দেখে মনে হচ্ছিল মৃত্যুর পর একবার নরকবাস করে আবারও পৃথিবীতে ফিরেছে। ফর্সা দেহটা ফ্যাকাশে হয়ে গেছে, যেন দেহের রক্তে সবটুকু বের করে নেওয়া হয়েছে কোনো চোষক দিয়ে। চোখের মণিতে রক্ত জমাট বেঁধেছে দানা হয়ে, শুধু হালকা আলোতে চোখের মণিটা জ্বলজ্বল করছিল। হাতের বিভিন্ন স্থানে ফুটো, এবড়ো থেবড়ো ইঞ্জেকশন পুষ্ট হয়েছে। তবু যেন কই মাছের জান। এই অবধি যে সাজাটুকু পলাশ পেয়েছে, যে কারো সাধ্যে নেই তা সহ্য করে বেঁচে থাকার। 2 দিন আগে পলাশকে ধরে আনা হয়েছে এখানে। ক্রসফায়ারের অর্ডার ছিল। পলাশ সহ ওর দলের 18 জন অথবা বেশি এখনও দেশেই, এবং তাদের মাঝে কমপক্ষে 15 জন সশস্ত্র দিনাজপুরে অবস্থান করছিল। সরাসরি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টিম রাজধানী থেকে নাজিল হয়েছিল পলাশের খাতির করতে। বছরের পর বছর ধরে রাজন আসগর দেশে টেরোরিজমে বহুত অবদান রেখেছেন। তার রাখা অবদানে মানি লন্ডারিং তার মাঝে অন্যতম কঠিন এক অপরাধ, যদিও এটা গোটা বাংলার সর্বত্র ও সর্বোচ্চ প্রচলিত অপরাধ। তাই এটাকে অপরাধ না বলাই ভালো, কারণ মানি লন্ডারিং কার্যক্রমটা আম জনতার দ্বারা সাধারণত ঘটে না। এটা ঘটে দেশের উচ্চাসনে বসে থাকা তথাকথিত জনপ্রতিনিধিদের দ্বারা, অথবা তাদের সাপোর্টে থাকা ক্রিমিনালদের মদদে, যাদেরকে রাজনীতিবিদ বলা হয়, জনসেবক ও উন্নয়নের কর্ণধারও বলা হয়। তারা কিছু করলে নিশ্চয়ই জনগণের ভালোর জন্যই করেন। দেশের অর্ধ সম্পদ চুষে নিয়ে গিয়ে বিদেশি ব্যাংকে লকার ভর্তি করাটা নিশ্চয়ই এক প্রকার দেশ সেবায়, হোক সেটা নিজের দেশের পেছন মেরে অন্য দেশের অর্থ ব্যবস্থাকে সাপোর্ট করা। এই অর্থ চোরাচালানের কাজে রাজনীতিবিদ ও সন্ত্রাস গোষ্ঠী একে অপরের তালাচাবি, একটা ছাড়া আরেকটা অচল। সন্ত্রাসরা সাধারণত পুঁজিবাদদের নামে বিশাল ব্যবসার মতো দেখতে একটা ক্ষেত্র তৈরি করে, তার মাধ্যমে দেশের বাইরে একদম নিরাপদ উপায় অর্থ চালান করার সুগম সুযোগ করে দেন দেশের সম্মানিত উচ্চ শ্রেণীর জনপ্রতিনিধিগণ। অথচ এই অর্থ আসছে কোত্থেকে এবং মূলত খাত কোথায় তা জানার উপায় থাকে না। হাত বদল হতে হতে সর্বশেষ যে হাত থেকে অর্থ হস্তান্তর হয় তা দেখে লাগে অর্থ পুরোটাই বৈধ, এক লিগাল বিজনেস ইন্টারেস্ট টাইপ কিছু। অপরাধ কোথায় এই অর্থে? মূলত পলাশের মাধ্যমে চালান করা অর্থগুলোর অধিকাংশই ছিল দেশের জনপ্রতিনিধিদের দেশ শোষিত মাল, ভদ্র ভাষায় রাজনৈতিক দুর্নীতির মুনাফা। সেটার একটা দৃশ্যমান খাত ছিল রাজন আসগরের বিশাল কারবার, মাদক, পতিতাবৃত্তি, চাঁদাবাজি, সম্পত্তি নিলাম, পাচার, খুন, জুয়া ইত্যাদি। পলাশ দিনাজপুরের একজন টাটকা চাঁদাবাজ, সুদখোর। তাদের মূল কারবার রাজধানীতে। বিভিন্ন স্থানে আবাসিক হোটেল, ক্যাসিনো, জাল টাকা, নারী ব্যবসা প্রভৃতির ধান্দা সব রাজধানীতে চলে। প্রথমত 2002-এ দেশ থেকে প্রায় সন্ত্রাসবাদ নিপাত হয়েই গিয়েছিল অপারেশন ক্লিন হার্টের বদৌলতে। এর কিছুকাল পর রাজধানীতে ঢাকার সর্দার ইন্ডাস্ট্রিজের মালিক জুলফিকার সর্দারের নাতির হাতে পলাশের বাবা খুন হলো। পলাশের কিছু করার থাকলো না। মূলত তখনই পলাশ ভার্সিটি পড়া ছেড়ে পুরোদমে অন্ধকার রাজনীতি ও কারবারে মনোনিবেশ করে। কিন্তু সর্দারের নাতির কাছে ঘ্যাসের মতো শক্তি হয়ে উঠল না তারপর সবকিছু দমে গেছিল। এবং কি থেকে যে কি হলো, সর্দারের নাতি অ্যাস্ট্রয়েডেরটা কোথাও গুম হয়ে গেল যেন। তার সন্ত্রাসীর ধারা ছিল কেমন যেন, নিজে এক মাফিয়া ও পুঁজিবাদী ব্যবসায়ী, অথচ তার হাতে অসংখ্য পলাশে ঝলসে মাটি হয়ে গেছে। সে এক মহাপ্রলয়ের নাম ছিল রুদ্র ইয়াজিদ। এরপর যখন 2008-এর নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মহাজোট দেশের ক্ষমতায় এলেও রাজন আসগর ও পলাশ নতুন উদ্যোগ ও উদ্যমে জেগে বসলো। হামজা তখন উঠতি রাজনীতিবিদ, ভার্সিটি, যুব সমাজ ও ছাত্র সংগঠন তার অধীনস্থ প্রায়। তখন তার উঠা বসা শুরু হলো উচ্চ শ্রেণীর রাজনীতিবিদদের সঙ্গে। পলাশ ও রাজন হামজাকে হাত করল। হামজাও পলাশকে সঙ্গ দিল নিজের স্বার্থে। জয় আমির তখন 21 বছরের তরতরে যুবক, অনার্স প্রথম বর্ষের ছাত্র। তার কলেজ জীবন শেষ হয়, ত্রাসের পথে যাত্রা শুরু হয়েছে। এরপর রাজন আসগর যেমন রাজধানীতে নতুন নতুন রাজনীতিবিদদের সাহচর্য পেতে শুরু করলেন, কারবারেও লক্ষ্মীর ভাণ্ডার খুলে পড়ল। পলাশকেও আর নিজের নামের ভীতি গড়তে বেগ পেতে হয়নি। গরিব কৃষক থেকে শুরু করে সর্বসাধারণ মুদি ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী, অথবা কেউ একটা একাধিক তলা বাড়ির পিলার গাড়লেও চাঁদার দায়ে জিম্মি হয়েছে। তার বদলে বউ থেকে শুরু করে ঘর বাড়ি সহ তাদের শেষ সম্বলটুকু পলাশের হয়েছে। বাংলাদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সংস্থা গঠিত হলো 2012-তে। সৈয়দ মুস্তাকিন মহান তখন সেই সংস্থার নতুন পিবিআই অফিসার। তার পোস্টিং ছিল ঢাকাতে। ঢাকাতে রাজন আসগরের ব্যবসায় অপরাধের তদন্ত করতে গিয়ে খুঁড়তে খুঁড়তে সে যাত্রেল আইন কর্মকর্তা এলো দিনাজপুর।
পলাশের এখানকার কারবারে সেটাই আইনগত প্রথম বাধা, এবং তা ছিল মুস্তাকিনের দ্বারা। কিন্তু মুস্তাকিন মহানের এই দুঃসাহসিক কর্মকে তার কাল হতে হলো, কারণ এটাই বাংলার নীতি, মূলত রাজনীতি। মুস্তাকিন মহান কেঁচো ইতিমধ্যেই খুঁজে পেয়ে গেছিল, বহু প্রমাণ আর তথ্য একত্র করে ফেলেছিল। তাকে আর কিছুদিন খুঁড়তে দিলে সরাসরি সাপের পুরো বংশধর টেনে বের করে আনতো। সেই সুযোগ তো দেওয়া যায় না। এর মাঝে সে একবার গেল কারাগারে জামায়াত শিবিরের এক বন্দি কর্মীর সঙ্গে দেখা করতে। ব্যাস, জনসেবকদের কাজ সহজ হয়ে গেল। পিবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মহান একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও সে দেশদ্রোহী মনোভাব পোষণ করে এবং দেশবিরোধী ও জঙ্গি গোষ্ঠীর সাথে লেওয়াজ রয়েছে তার। সুতরাং তাকে বরখাস্ত করা হলো। বন্দীরা হলো যুদ্ধ অপরাধী, সব তাদের সাথে দেখা করা অপরাধ, এবং সেই অপরাধে বরখাস্ত কর্মকর্তা সৈয়দ মুস্তাকিন মহান কাজ থামিয়ে দিলে বোধহয় বেঁচে থাকতো কিনা বলা যায় না, কিন্তু তার কার্যক্রম চলছিল। এতে করে গোপনে তাকে সরিয়ে দেবার অর্ডার এলো, যেটা কোনো পার্টির লোক অথবা পলাশ শখের সাথে করে দিত। অথচ তাদের শিকারকে ছিনিয়ে নিল একদিন জয় আমির। সালটা 2013-র মাঝামাঝি। জয় আমির মুস্তাকিন মহানকে খুন করে ফেলল। যখন মুমতাহিনার কেসটাকে মিছিমিছি হ্যান্ডেল করছিল মুস্তাকিন নামধারী পরাগ আসগর, তখন তার কাছে একটা হুমকি স্বরূপ চিরকুট এসেছিল। ধারণা করা হয় ওটা পাঠিয়েছিল মুরসালিন মহান অথবা ওদেরই কেউ। দুদিন আগে রাত 2টোর দিকে পলাশ ছিল তার দিনাজপুরের 3 নম্বর আবাসে। ওটা চেহেলগাজীর মাজারে অদূরে, ঢাকা দিনাজপুর মহাসড়কের পাশে 3 তলা বাড়ি। ওর বাড়ির সীমানা থেকে 4 ফুট দূরে পাশের দোতলা বিল্ডিংটা একটা এনজিওর অফিস। এই বাড়িতে কিছু অস্ত্র, চেক বই, ক্যাশ টাকা নেবার উদ্দেশ্যে ওখানে যাওয়া তার। সেই রাতেই তার দক্ষিণ দিনাজপুর হয়ে হাকিমপুর দিয়ে হিলি বন্দরের ওপারে বাংলাদেশ ভারত সীমান্তে পেরিয়ে চলে যাবার কথা ছিল। হিলি বন্দরে পলাশের ভারতীয় মাল আসে মাঝে মধ্যে, বহু চেনা জানা লোক আছে, কিন্তু ব্যাটালিয়ন ফোর্সে রেডি এবং পলাশকে তাকে রেখেছে তা জানতো না পলাশ তখনও। মাঝার মরার আগে জয়কে পলাশের সম্ভাব্য অবস্থান বলেছিল, কিন্তু হামজার কাছে খবর এলো সে দেশ ছাড়ছে। বড় অঙ্কের একটা ক্যাশপাতি থাকে ওই বাড়িতে। দেশ ছাড়ার আগে ওই বাড়িতে যাওয়ার সম্ভাবনা 90%। এটা কথায় কথায় পরাগ জেনে গিয়েছিল। তথ্যটা সেই আইন সংস্থার কাছে পৌঁছে দিয়ে সেরেছে লোক মারফতে। জয়ের মুখের বাংলা গালিও শুনতে হয়েছে এর বদলে। আকাম পাঠানো সারা একটা কম করে রেখে দিলা। তোমার তর্স হয় না? এতকাল বাল চেটে খাইছো, এখন আর তর্স হয়েছে না? তোমার শ্বশুর আব্বারে যদি বলতেই হয় তো কি আমি বলতে পারতাম না? এবার যদি কোনোভাবে পলাশ হাতছাড়া হয়ে যায়, পুলিশ যদি একে ধরে ফেলে, ওর বদলে তোমার কুরবানি হবে বিনা সাদে। সম্বন্ধে চ্যাংরা আমার। পরাগ খিচে উঠল। কথাবার্তা সাবধানে বলবে। পলাশকে তোমার অথবা পুলিশের হাতে দেওয়ার সাথে আমার সাথ নেই। আমি শুধু চাই ও শেষ হয়ে যাক। তুমি তোমার মতো ভাবছো, আমি আমার মতো ভেবেছি। একটু খেটে ধরো। ও এখনও এই বাড়িতেই আছে, পারলে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নাও। মনে রেখো, ও কিন্তু একা না। ওর কাকার রেখে যাওয়া চেলা এসে দিনাজপুর জুটেছে ওকে সঙ্গ দিতে। বেস্ট অফ লাক। পলাশ তখন মাতাল। সবকিছু গুছিয়ে রেখে সোফায় বসলো। শরীরটা আউলে গেছে। কয়েকদিনের হয়রানিতে যা ইচ্ছা তাই হাল। পরাগকে না মেরে যাওয়ার ইচ্ছে ছিল না পলাশের। তার কানে সবই এসেছে। পরাগ কি করেছে, খাওয়া পড়া দিয়ে পালন করে তার সহায়তায় ধ্বংসের মুখ দেখা, আবার তাকে জীবিত রেখে ফেরারি হওয়া পলাশের সই ছিল না। তবে এই অবস্থায় দেশের মাটি তার কাল। তাই কিছুদিন দেশের বাইরে আন্ডারগ্রাউন্ড থেকে পরে আবার ফেরাটাই বুদ্ধিমানের লক্ষণ। সব পরিকল্পনা পাক্কা তার। কিন্তু রূপকথা, সে বাগান বাড়িতে তখনও 10-12 বার কল করেছে, রূপকথা রিসিভ করেনি। পলাশের মাথায় আগুন জ্বলছিল। ইচ্ছে করছিল পরাগকে পরে মারলে উচিত, আগে বউটাকে অন্তত মেরে রেখে যাওয়া। ঘরের বউয়ের বিপদের সময় এমন জোচ্চুরি সওয়া যায় না। রাত তখন 12টা পার। ভাবাও যায় না আইনের বিচ্ছুগুলো এই অসময়ে হানা দিতে পারে। ওর যাত্রা শেষ রাতের দিকে। আজ বন্দর, আগামী রাতে বর্ডারের ওপার। কিন্তু তার আগে বাড়ি ফিরে পুলিশের সাইরেন বেজে ওঠে। পলাশের বিশ্বাস হচ্ছিল না। সে ভাবলো বেশি মাল খাওয়ার কারণে এমনটা হচ্ছে। ততক্ষণে লোহার গেটে তাণ্ডব শুরু হয়েছে। প্রাচীরের উপরে কাচের টুকরো থাকায় প্রাচীর টপকানো যাচ্ছিল না। দারোয়ান ছুটে এলো। পলাশ ভাই, পুলিশ আইছে ভাই। সামনে পেছনে চারদিকে খালি পুলিশ। বাড়ির পেছনে ছোট্ট ডোবা, তার উপরে একটা আমবাগান। সে আমবাগানে পলাশ জুয়ার আসর বসাতো মাঝে মধ্যে। ওখানে রুদ্র ইয়াজিদ পলাশের বাপকে মেরে দাফন করে রেখে গিয়েছিল। হাতটা কবরের উপর ফুলের তোড়ার মতো বিছিয়ে রেখে গিয়েছিল। সেটা দেখে টের পেয়েছিল কবরে ওর বাপের দেহ শোয়ানো।
পলাশের বাড়ির মূল ফটক ভেঙে কালো পোশাকের ফোর্স ঢুকলো ভেতরে, রাইফেল পিস্তল রেডি। পলাশ অনেকটা বেহেট তখন, টলমলে পায়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে দরজাটা বাইরে থেকে আটকে দিল। প্রাচীরের সাথে বাড়ির ব্যাক সাইডে আসার যে রাস্তাটা সেটাও আটকানো। পেছনের দরজাটা না ভাঙা অবধি অন্তত সময় পাবে পলাশ। ছোট্ট পুলটা পেরিয়ে যাবার সময় ওপরতলা থেকে আলো পড়ল ওর উপর, দ্রুত লুকিয়ে পড়ল ঝোপের আড়ালে। পেছনের দরজা অবধি আসতে একটু ঘুরতে হবে ওদের। বাড়ির নকশা জটিল, কিন্তু ততক্ষণে বাহিনীর কয়েকজন সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেছে। সেখান থেকে গোটা বাড়ির বাইরে, আশেপাশ ও প্রাচীর ভেতরটা চোখের আয়ত্তে। পলাশ আটকা পড়ে গেল প্রায়। কম বেশি 10-15 জন বাড়ির ভেতরেই ঢুকে পড়েছে, বাইরে আরও আছে। পলাশ ঝোপ থেকে বেরোতেই তাকে উদ্দেশ্য করে ফায়ার করা হবে, এতে সন্দেহ নেই। ক্রস ফায়ার জায়েজ হয়ে আছে ওর জন্যে। ওর দলের গুলি করা লাগবে না, শুধু পুলিশের একপাক্ষিক গুলি করে পলাশকে ঝাঁঝরা করেও ক্রস ফায়ারের নামে চালিয়ে দেবে। অথচ পলাশের বাহিনী কাছে কালে ঘেঁষার সুযোগ পাচ্ছে না আপাতত। পলাশে নিষেধ আছে, পরিকল্পনা নাম্বার 2 ওটা। পলাশ জানতো না ঠিক কবে বা কখন, তবে এটা ঠিকই জানতো দেশ ছাড়ার আগে একবার জীবন মরণ ঝুঁকি পাড়ি দিতে হবে। যেহেতু তার প্রতিদ্বন্দ্বিতা জয় হামজার সাথে, সুতরাং পরিকল্পনা 2 আছে যদি কোনোভাবে পলাশ গ্রেফতার হয়েও যায়। কারণ চট করে রাজন আসগারের ভাতিজা পলাশকে ক্রসে দেবে না আইন রক্ষাকারী বাহিনী। তারা এতটা ন্যায়পরায়ণ হলে তো পলাশের জন্মইতেই পারত না। তাই পলাশ যদি পাকে পড়ে যায় সে কোনোভাবেই বাঁচতে চাইবে না, বরং গ্রেফতার হতে চাইবে। জয় হামজা যতদিন বাইরে আছে তার জন্য কারাগারের চেয়ে নিরাপদ জায়গা নেই। আর বাংলাদেশের কারাগার হলো সবচেয়ে বড় কারবারের জায়গা। বিচারের পর পলাশের যদি ফাঁসির আদেশও আসে তবু সে কারাগারে নিরাপদে সময় পাবে। সুতরাং তখন বাইরে থাকা দলের লোক, সরকার প্রধান অথবা বাহিনীর মূল হোতাদের মাঝে কারোর সঙ্গে র্যাকেটিয়ারিং টাইপ কিছু মিছেমিছি তামাশা খাড়া করে বিনিময়ে গোপনে পলাশের মুক্তি দাবি করবে। এতে পলাশ বরং আরও সরকারি কর্মকর্তাদের হেফাজতে কারামুক্তি ও আত্মগোপনের সুযোগ পাবে। এই পরিকল্পনাকে মাথায় রেখে পলাশ বসে রইল ঝোপের মাঝে। দোতলার জানালা দিয়ে 2 জন কর্মকর্তা মেশিনগান তাক করে আছে, তবে গুলি চালাচ্ছে না। চালায় অসাধারণত। এরকম একটা সাংঘাতিক অপরাধী মবস্টার যদি হাতের মুঠোয় থাকে তাকে গুলি করার মানেই হয় না। জিজ্ঞাসাবাদ ও বিচার এবং আইনগত শাস্তি এদের জন্য অবধারিত। প্রায় মিনিট 5 পরে পলাশ যখন দুহাত উঁচু করে আত্মসমর্পণ করে ঝোপ থেকে বেরিয়ে এসে বাগানের খোলা পুলের পাশে দাঁড়ালো, তখনই একদম গটগটিয়ে নেমে এলো অনেক জোড়া পা। দ্রুত দৌড়ে এলো পলাশকে ধরতে। পলাশ হাসছে নির্লজ্জের মতো, সেই তার চাইতো প্যাচপ্যাচে হাসিতে জলজলে চোখ দুটো আরো ভয়ানক ভাবে জ্বলছে। ওকে এসে 4 জন ঘিরে ধরলে পলাশ কেবল 2 হাত বাড়িয়ে দেয় হাত করা পড়াতে। তখনই বিকট আওয়াজে কানে তালা লেগে গেল। পলাশকে ঘিরে ধরা 2 জন পুলিশ ধপ করে পড়ে গেল নিচে। সময় থেমে গেছে যেন, ভোতা হয়ে গেছে কান সকলের তীক্ষ্ণ স্নাইপারের ফায়ারিং সাউন্ডে। সাধারণত স্নাইপার ব্যবহার করা হয় চোরাখুনে, এমন পরিস্থিতিতে ক্রস ফায়ারিং প্রচলিত বেশি। 3 তলার ছাদের উপর যারা দাঁড়িয়েছিল তাদের মাঝে একজন শেষ, বাকি 2 জন তার দিকে ছুটে যায়। গোটা বাহিনী লণ্ডভণ্ড হয়ে গেল 3 অফিসারের এমন আকস্মিক মৃত্যুতে। তাদের বসের নজরে পড়ল ঠিকই, ফায়ারিং এর পাশের সেই এনজিওর বিল্ডিং থেকে হয়েছে, কিন্তু কোনো জানালা বা ছাদ কিছুই বোঝা গেল না। বাকি 2-3 জন তখন পলাশকে সামলাতে এগিয়ে আসে। তখনই একাধারে 5-6টা আগুন লাগা ককটেলের বোতল একযোগে ছুটে এলো প্রাচীরের ওপাশ থেকে। এমন আকস্মিক আততায়ী হামলায় গোলমাল বেঁধে গেল একটা। এরকম সশস্ত্র ও গোলাগুলি, সেটাও অদেখা কোনো আততায়ীদের দল অথবা কেউ। পলাশের হাসি অল্প দ্বিধান্বিত হয়ে উঠল। তার দল এমন করবে না বোধহয়। তাহলে পলাশের হাসি পাচ্ছে, দুঃখে না আনন্দে বুঝতে পারছিল না। পায়ের কাছে 2 জন অফিসারের মরদেহ পড়ে আছে। তার একটু ইচ্ছে নেই জয় হামজার হাতে ধরা পড়ার। এত নিখুঁতভাবে স্নাইপার চালানোর দক্ষতা হামজার আছে, অর্থাৎ 2 জন তাকে পুলিশের হাতে পড়তে না দিতে দৃঢ় প্রতিজ্ঞ। হাতের হ্যান্ডকাফের দিকে তাকালো। এত বছরের পাপের জীবনে প্রথমবার এটা হাতে পড়েছে। বাইরে বোধহয় আততায়ীদের সাথে টুকটাক লুকোচুরিও চলছে পুলিশদের। পাশের বিল্ডিংয়ের জানালা বা ছাদে কাউকে দেখা যাচ্ছে না, অর্থাৎ হামজা নিচে নেমে গেছে। তাহলে জয় কোথায়? গন্ডগোল বাঁধানো শেষ, ফোর্স লণ্ডভণ্ড হয়ে গেছে। পলাশ ভুলেও পালানোর চেষ্টা করলো না। সে পুলিশের হাতছাড়া হতে চায় না। আগুন জ্বলছে চারিদিকে। পেছনের ডোবার কাছের প্রাচীরের ওপার থেকে আরও কয়েকটা ককটেল এসে পড়ল বাগানে। জয়ের ছেলেরা আর পলাশের দলের চেলারা সব একাকার হয়ে গেছে। উদ্দেশ্য আলাদা হলেও আপাতত কাজ একই 2 দলের, পলাশকে পুলিশের হাতে না পড়তে দেওয়া। ককটেল একটা পলাশকে ঘেঁষে গেল। দ্রুত মাথা নামিয়ে বকে উঠে পলাশ। রূপকথার জন্য বেশ টেনশন হচ্ছিল, ওকেও কি ধরা হবে? ও তো কোনো দোষ করেনি। তার নিজের বউকে আঘাত করার অধিকার শুধু তার আছে। পাশের বিল্ডিংয়ে বাহিনীর 3 জন ঢুকে পড়ল। হামজা তখনও বিল্ডিংয়ের ভেতরে। দোতলায় নেমে এসেছে ছাদ থেকে। দোতলায় প্রধান কার্যালয় এনজিওটির।
একাধিক কেবিন আর ডেস্ক সাজানো এক এক ইউনিটে। বাথরুমের দেয়ালের আড়ালে দাঁড়ালো হামজা। বাহিনীর লোক প্রথমত ছাদে উঠবে, কারণ ওরা নিশ্চিত বুঝেছে ফায়ারিং ছাদের উপর থেকে হয়েছে। হাতের M24 স্নাইপার রাইফেলটির ওজন কম বেশি 15-16 পাউন্ড। সেটাকে ঠ্যাঙে ঠেকে রুমাল দিয়ে মুখ মাথা বেঁধে ফেলল। চোখ দুটো ঠিকমতো দেখা যাচ্ছিল না। এরপর গিয়ে দোতলার প্রবেশ দরজার আড়ালে দাঁড়িয়ে রইল। ঘুটঘুটে অন্ধকার গোটা বিল্ডিং। ওদের হাতে টর্চ আছে অবশ্য, তবে সেটার আলো সরু সামনের দিকে, বাকিটা অন্ধকার। ওরা যখন দরজা পেরিয়ে সোজা হুড়হুড় করে দোতলার ইউনিটের ভিতর ঢুকে পড়ল, হামজা পায়ের স্যান্ডেল খুলে হাতে ধরে আস্তে করে বেরিয়ে এলো অন্ধকারে। নিঃশব্দে সিঁড়ি দিয়ে নেমে বাড়ির পেছনে ডোবার ধার এগিয়ে গিয়ে আমবাগানের ধারে ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ালো। জয় কারো অস্তিত্ব টের পেতে পেছনে না ঘুরে পিস্তলের মুজেলটা হাত বাঁকিয়ে তার পেটে তাক করে। হামজা শান্ত স্বরে বলল, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিস না, এই ঝোপটাকেও সার্চ করা হতে পারে, এগিয়ে যা। জয় খ্যাক খ্যাক করে উঠল। ভাই তুই এখানে কারবার লাড়াতে আইসো? ফোর্স ছড়িয়ে পড়ছে চারদিকে। কবির দাঁড়ায় আছে মোড়ের উপরে। বাড়ি যাও। আরমিন ভাবি তুলি বাড়িতে একা, কেউ নাই কিন্তু বাসায় ওরা ছাড়া। হামজা জয়কে ছোট্ট একটা পকেট চাকু ধরিয়ে দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।